সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মলি। হেলথ কেয়ার নিবেদিত সুখে অসুখে আপনার পাশে, পাওয়ার্ড বাই ডায়াবেটিস ইনিটা অনুষ্ঠানটিতে আমাদের আজকে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা সবাই যারাই ডায়াবেটিস আক্রান্ত থাকি তারাই আমাদের দেখা যাচ্ছে কিডনি সমস্যাটিতে ভুগে। দুটার সাথে একটা একটি খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের আজকের যে টপিকটা আমরা নির্ধারণ করেছি সেটা আশা করি দর্শক আপনাদের জন্য খুবই উপকৃত হবে, এবং তা হচ্ছে ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা এবং তার চিকিৎসা এবং প্রতিকার আমরা কিভাবে করব। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে ফেসবুক লাইভে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত সুনামধন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফজলুল খান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি, আব্দুল মালিক উকিল, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, নোয়াখালী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতোই আসলে আমরা আবার হাজির হয়েছি রাজ টিভিতে, এবং পাশাপাশি হেলথ কেয়ারের কেও ধন্যবাদ দিতে চাই। আর দর্শক যারা আসলে অনেকদিন ধরে আমরা এই প্রোগ্রামগুলি করে যাচ্ছি, যদি আপনাদের কিছু উপকার হয় তাতেই আমি মনে করব আমার সার্থকতা। ধন্যবাদ দর্শক। ডায়াবেটিস যে একটি আমাদের জি মলি, এই কোশ্চেনটি আবার করুন একটু, মনে হয় বিভ্রাট হয়েছে সাউন্ড সিস্টেম। ওকে, অসুবিধা নেই স্যার। আমার প্রশ্নটি হচ্ছে স্যার, আমাদের আজকের যে টপিকসটি যে ডায়াবেটিক জনিত কিডনি সমস্যা, এই বিষয়টিতে স্যার একটু জানতে চাই যে যেসব পেশেন্টদের স্যার দেখা যাচ্ছে যে ডায়াবেটিকের সমস্যা থাকে, অনেকের বাসাতে কমনলি পেশেন্ট আমরা পাই ডায়াবেটিস রোগী, তাদেরই স্যার দেখা যাচ্ছে একটু লম্বা সময় পরে কিডনি সমস্যাগুলো ডেভেলপ করে যায় যদি তারা আগে থেকে সচেতন না থাকে। স্যার আমি একটু প্রথমে জানবো যে ডায়াবেটিস জনিত কিডনি সমস্যাটা আমরা কখন বলছি, যে মানে কখন আমরা পেশেন্টকে আসলে বলছি যে না তার ডায়াবেটিস জনিত তার কিডনি সমস্যা আমরা দেখছি, বা এই স্টেজটা আসলে কখন আসে? ধন্যবাদ। আমি যদি একটু ওভারভিউ করি, কারণ আমরা সবাই ডায়াবেটিস সম্পর্কে অবহিত আছি। এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, যেটি ইনসুলিনের ডেফিসিয়েন্ট মানে অ্যাবসুলেট অর রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন। দ্যাট মিনস ইনসুলিন যদি শরীরে তৈরি না হয় বা মানে অ্যাবসুলেট ডেফিসিট থাকে, অথবা ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না, সেটাকেও আমরা টাইপ 1 যেটি, সেখানে অ্যাবসুলেট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, আর টাইপ 2 হলো রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন। দ্যাট মিনস ইনসুলিন আছে কাজ করতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। আরেকটি আছে জেস্টেশনাল ডায়াবেটিস, আরেকটা হলো আদার কিছু ডিউ টু আদার কিছু কজের কারণে, এন্ডোক্রাইন কজ। তো এখন ডায়াবেটিস মানে ডায়াবেটিস যদি কেউ অনেক দিন ধরে থাকে, বিশেষ করে যেমন টাইপ 1 এর ক্ষেত্রে বলি যে আমরা 5 ইয়ার্স এর পরে, অথবা 5 to 10 ইয়ার্স, আর টাইপ 2 হলে 10 to 20 ইয়ার্স। তো এই সময়ে কোনো না কোনো ক্ষেত্রেই তাদের কিন্তু ডায়াবেটিসের কারণে কিডনির কিছু সমস্যা হতে পারে। সেটাকে আমরা বলি, এক কথায় যদি আমরা বলি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এটার আবার অনেকগুলি স্টেজ আছে ডায়াবেটিসের, এবং আমরা এটা খুব ইম্পর্টেন্ট যে সারা বিশ্বে যে কিডনি রোগের বা সিকিডির মানে নাম্বার 1 কজ কিন্তু এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অথবা ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে। এই জন্য আমাদের খুব এই ব্যাপারে সচেতন থাকা দরকার, কারণ ডায়াবেটিসের যে প্রকোপ সারা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে, মডার্নাইজেশন, আরবানাইজেশন বা গ্লোবালাইজেশন, মানুষের খাদ্য অভ্যাস বা মানুষ যে কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, বিশেষ করে ডিজিটালাইজেশনের যুগে মানুষ ঘরে বসেই সবকিছু এখন অ্যাপস এর মাধ্যমে বা স্মার্ট ডিভাইসের মাধ্যমে করতে পারছে। এতে করে কিন্তু যে হারে আমাদের ওবেসিটি বাড়ছে, তার পাশে পাল্লা দিয়ে কিন্তু ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে, এবং ডায়াবেটিস প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু, কারণ ডায়াবেটিসের আলটিমেটলি মানে একটা গ্র্যাভ কমপ্লিকেশন বা মেজর কমপ্লিকেশন কিন্তু ডায়াবেটিক যে কিডনি রোগ বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো সেই জন্য আমাদেরকে কিন্তু খুব এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা অবহেলা না করে ডায়াবেটিসটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা বা প্রপার গাইডলাইন অনুযায়ী চলা, তাহলে আমরা এটাকে নিয়ন্ত্রণে বা এটাকে প্রতিরোধ করতে পারি। আমার এখন পরবর্তী প্রশ্ন যে
আমরা যখন প্রথমে আমাদের পেশেন্টগুলোকে আমরা যখন ডিল করি, তখন কি বেসিক্যালি স্যার এরকম দেখা যায় যে কিডনির সমস্যা রোগীগুলোর ডায়াবেটিস হচ্ছে, নাকি স্যার প্রিভিলেন্স রেট আসলে ডায়াবেটিস জনিত রোগীর কিডনির সমস্যাটা বেশি হয়? সো দ্যাট যাতে স্যার অ্যাওয়ারনেসটা আসলে কোন লেভেল থেকে আমাদের শুরু করা উচিত, সেটা কি আসলে ডায়াবেটোলজি থেকে স্টার্ট করে আসা উচিত, বা পেশেন্টগুলোকে আসলে কোন জায়গা থেকে আসলে ফলো আপটা প্রপারলি আসলে নিতে হবে, এই বিষয়টি যে স্যার যদি এটা আমাদের বলেন। ধন্যবাদ। আসলে মানে কিডনি রোগীদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ এমনটা নয়, তবে যেমন আমরা যদি কিডনি রোগীদের উপরে যত ডাটা অ্যানালাইসিস করা হয়েছে সিকিডি রোগীদের উপরে, দেখা যাচ্ছে যে মেজরিটি তাদের যে সিকিডি হওয়ার যে মানে মূল কারণ, মেজর কজ কিন্তু দেখা যাচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো সেক্ষেত্রে কিন্তু এটি মানে কিডনি রোগের কারণে ডায়াবেটিস দেখা যাচ্ছে সেটা না, উল্টা বরং যাদের কিডনি ডিজিজ হয় তখন কিন্তু ডায়াবেটিস উল্টা ভালো হয়ে যায়। তখন রোগীরা এসে বলে আমাদের তো ডায়াবেটিস এখন ভালো, কিন্তু তখন কিন্তু সব শেষ হয়ে গিয়েছে। কারণ যখন আমরা জানি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে যায় বা সিকিডি ডেভেলপ করে ডায়াবেটিক পেশেন্টের, তখন ডায়াবেটিস এক পর্যায়ে থাকেই না, কারণ তাদের ইনসুলিন মেটাবলিজম হতে পারে না, বডিতে যা ইনসুলিন থাকে ততটুকুই অনেকক্ষণ ধরে কাজ করে, এই জন্য ওদের উল্টা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। আর যেটি বলছিলেন যে আমরা এটা রোগীদের ক্ষেত্রে এটাকে ফোকাস করতে হবে যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে more than 50% diabetic patient may progress to diabetic nephropathy অথবা diabetic kidney disease or CKD তে টার্ন করতে পারে যদি ওরা ঠিক মতো না চলে। ইভেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ডায়াবেটিস ভালো কন্ট্রোল আছে, তারপরও কিছু মানে ওদের সবকিছু ভালো থাকার পরও ডায়াবেটিক নেফ্রোপ্যাথি দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন যদি আমরা বলি যেমন এই কিছু রেশিয়াল ব্যাপার আছে, যেমন ব্ল্যাকদের মধ্যে, তারপরে পিমা ইন্ডিয়ান যারা আছে, ককেশিয়ানদের মধ্যে আছে, মেক্সিকান আমেরিকান যারা আছে, ওদের মধ্যে দেখা যাচ্ছে যে এটার প্রকোপ বেশি বা প্রিভিলেন্স বেশি। তারপরে দেখা যাচ্ছে কিছু জেনেটিক ফ্যাক্টর দায়ী বলা হচ্ছে যে যে পলিমরফিজম যদি হয়, এসি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যে মানে এনজাইমটি আছে ওটার যে জিন এটার মানে কোড করে, সেই জিনের সমস্যা পলিমরফিজম হলে সেখান থেকেও ওদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকলে হতে পারে। ইপিজেনেটিক ফ্যাক্টর মানে কতগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল, যদিও এক্সাক্ট কারণ জানা জানে, তবে কিছু জেনেটিক ফ্যাক্টর এখানে দায়ী। আর পাশাপাশি এগুলি তো পাশাপাশি যে আনকন্ট্রোল ডায়াবেটিস, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ হাইপারগ্লাইসিমিয়া এটা কিন্তু একটা ইনজুরিয়াস টু দ্য কিডনি। কারণ হাইপারগ্লাইসিমিয়া যখন হয় কিডনিতে হাইপার ফিল্ট্রেশন হয়, ইনজুরি হয়, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হয়, মেসেঞ্জিয়াল এক্সপেনশন হয়। হাইপারগ্লাইসিমিয়া মেসেঞ্জিয়াম যে থাকে কিডনির মধ্যে, মেসেঞ্জিয়াল এক্সপেনশন করে, তারপরে ওখানে নোডিউলার স্ক্লেরোসিস করে, আলটিমেটলি কিন্তু কনিক যে গ্লোমেরুলোস্ক্লেরোসিস যেটি সেটি হয়ে আলটিমেটলি সিকিডি টার্ন করে। তো সেক্ষেত্রে ডায়াবেটিক এটা মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্ট ওদের মানে একটা ওয়ান অফ দা গ্রেভ বা ওর্স কমপ্লিকেশন হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এটি মানে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্ট হলে ওটা মাথায় রাখতে হবে কোনো না কোনো সময় তার নেফ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে, সিকিডি ডেভেলপ করতে পারে। করতে পারে। স্যার সাধারণত দেখা যাচ্ছে ডায়াবেটিক যেসব পেশেন্টদের ক্ষেত্রে আসলে সিকিডি হওয়ার সম্ভাবনা থাকে, এরকম কি স্যার কোনো পরিসংখ্যান বা কোনো ডেটা কি আমাদের কাছে আছে যে প্রতি ডায়াবেটিক পেশেন্টের কতজনের মধ্যে স্যার সাধারণত সিকিডি হওয়ার সম্ভাবনাটা থাকে, বা আমরা পাচ্ছি পেশেন্টদেরকে অন এন্ড অফ, এরকম কি কোনো ধরনের স্যার পরিসংখ্যান বা ডাটা আমরা কালেক্ট করতে পেরেছি কিনা এখন পর্যন্ত কোনো? আমাদের দেশের এই ধরনের ডাটা নেই, তবে আমাদের দেশে মানে আমরা যতগুলি স্টাডি হয়েছে ডায়ালিসিস পেশেন্টদের উপরে বা সিকিডি পেশেন্ট, ওখানেও দেখা গিয়েছে আমাদের দেশেও আমরা বলি যে নাম্বার 2 কজ, 1 নম্বরে গ্লোমেরুলাইটিস আর 2 নম্বরে বলতেছি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আর বাইরের যে পরিসংখ্যান আছে বলা হচ্ছে যে যাদের ডায়াবেটিস 10 থেকে 20 বছর ওদের মধ্যে 50% মানে ওদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিস সিকিডি ডেভেলপ করছে। আর ইউএস এর একটা পরিসংখ্যান দেখা গিয়েছে যে ওদের যত ইএসআরডি পেশেন্ট বা যেসব রোগী রেনাল সিকিডি বা এন্ড স্টেজ রেনাল ফেলিউর সিকিডি স্টেজ 5, ওদের মধ্যে 30-40% যে কারণ দেখা গেছে যে ডায়াবেটিসের কারণে ওদের মানে ইএসআরডি হয়েছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা আমরা যেটা বলি সিআরএ বলি, ক্রনিক রেনাল ফেলিউর, বা যাদের ডায়ালিসিস লাগছে অথবা ট্রান্সপ্লান্টেশন করছে, ওদের ডাটাগুলি নিয়ে ওরা দেখেছে যে 30-40% কারণ হলো ডায়াবেটিস।
করতে চাচ্ছি, যেটা সেটা হচ্ছে যে ডায়াবেটিক যেসব পেশেন্টদের তার সিকিডি হচ্ছে, তার আগের স্টেজ গুলোতে আসলে আমরা কখন মানে প্রিভেন্টটা করতে পারি, যে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটাকে বেসিক্যালি আমরা কোন অবস্থাতে আসলে, যে আমরা যে হ্যাঁ তাকে আমরা এই অবস্থায় শেষ আসলে তাকে কিছু ডায়াগনোসিস করে ফার্দার আমরা যদি ট্রিটমেন্ট দিই, তাহলে তার হয়তো বা নেফ্রোপ্যাথিটা আসলে একটা হওয়ার সম্ভাবনা থাকে ঠিকই, বাট এটা এটা কিন্তু এটা হচ্ছে আমরা কমাতে পারি, বা আমরা কিছুটা প্রিভেন্টিভ স্টেজ আনতে পারি, বা লং টার্ম তাকে আসলে ডিলে করতে পারি এই নেফ্রোপ্যাথিটা হওয়ার জন্য। সেই সেই জায়গাগুলোকে স্যার যদি একটু মেনশন করেন যে কখন এটা আমরা করতে পারি বা কোন স্টেজে সেটা। হ্যাঁ, ধন্যবাদ। ডায়াবেটিস একটি মানে একটি ক্রনিক যে মেটাবলিক ডিসঅর্ডার, যেটি মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট করে। এটি মানে আমাদের যদি মাথা থেকে পা পর্যন্ত করি, যে চোখে যেমন আমার রেটিনোপ্যাথি, তারপরে ক্যাটারেক্ট হতে শুরু করে ব্লাইন্ডনেস এর মেজর কারণ কিন্তু ডায়াবেটিস মেলাইটাস, ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে আমাদের যেমন ব্রেন ইভেন স্ট্রোক, মানে সেরিব্রোভাস্কুলার ডিজিজ হতে পারে, মানে যেটা বলবো আমরা কার্ডিওভাস্কুলার, এক কথায় বলতে যদি আমরা, সেখানে আইএসডি হতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ, ইভেন সেরিব্রোভাস্কুলার ডিজিজ হতে পারে। তারপরে ডায়াবেটিক ফুড, যেটি পায়ে গ্যাংগ্রিন হয়, অ্যাম্পুটেশন করতে হয়। তারপর ডায়াবেটিক আলসার যেটি হচ্ছে, তারপরে ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি, তো নিউরোপ্যাথি যেটি পেরিফেরাল ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি বলি আমরা, মিক্সড টাইপের সেন্সরি এবং মোটর নিউরোপ্যাথি হতে পারে। তারপরে আমাদের যেটি হচ্ছে ডায়াবেটিক যেটি নেফ্রোপ্যাথি, এটা খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এগুলি যে এই যে কমপ্লিকেশন গুলি, এগুলি কিন্তু সহজেই আমরা যদি একজন ডায়াবেটিস রোগীর চিকিৎসাতে আমরা কি বলি যে 3D, যে ডায়েট, তারপর ডিসিপ্লিন, আর হলো ড্রাগ। ড্রাগ হলো পরে, তাহলে এখানে এক নম্বরে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট, তারপরে তাকে ডায়েটারি মডিফিকেশন, দেন হলো ড্রাগ। তাহলে সেক্ষেত্রে রোগীকে তাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, সময় মতো খাওয়া, তারপরে তাকে এই যে খাদ্য অভ্যাসগুলি, আমরা যে ডায়াবেটিক পেশেন্টদেরকে যেমন আমরা বলি যে চিনি মিষ্টি জাতীয় টোটালি অ্যাভয়েড করার জন্য, তারপরে শর্করা জাতীয় খাবারের ক্ষেত্রে যেমন আমরা ভাতের কথা বলি খুবই মিনিমাম, হয়তো দুপুরে একবেলা খেতে বলি, তাও একদম মানে খুব অল্প পরিমাণে, তারপরে সকালে রুটি অথবা রাতে রুটি, মাঝখানে যে কোনো একটি মিষ্টি ফল, আর দেশি ফল ইচ্ছা মতো খেতে পারে। তারপর মাটির নিচে সবজিগুলি অ্যাভয়েড করতে বলি, কারণ যেগুলিতে মানে যেগুলি বিশেষ করে সিম্পল কার্বোহাইড্রেট, যেগুলি যেমন ডাইরেক্ট অ্যাবজর্পশন হয়ে যায়, ফ্রুক্টোজ, সুক্রোজ, যেগুলি যেমন চিনি জাতীয় খাবারের কারণে আমরা বলি মানে কার্বোহাইড্রেট রিলেটেড। তবে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে সেক্ষেত্রে ওইভাবে আমরা, যেমন আমরা ভাতের ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে চাল, বাসমতি চালের ক্ষেত্রে মানে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, আমাদের যে খাবার খাওয়ার সময় এখন আমরা যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা দেখতে হয়, যে যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেসব খাবার আমরা চুজ করবো। এখন ইভেন আমরা যেমন রুটি, আগের দিন আমরা লাল আটা খেতাম, এখন কিন্তু ওটাই বলা হচ্ছে যে লাল আটা রুটি খেতে। যত বেশি পিউরিফাইড করে আমরা যেমন এখন মিনিকেট চাল খাই বা অনেক ইয়া করে, এগুলিতে কিন্তু সমস্যা আছে। আমাদের আগের যে যে চালগুলি ছিল র টাইপের, এখন যেমন এই ওগুলিতে কিন্তু অনেক সমস্যা কম ছিল। তো সেক্ষেত্রে খাদ্য অভ্যাস খুব গুরুত্বপূর্ণ ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে। তারপরে ডিসিপ্লিনের ভিতরে যেটি আসে, যেমন তাকে এই যে সময় মতো খাওয়াটা খাওয়া, তারপর ওষুধ নেওয়া, যদি ওষুধ প্রেসক্রাইব করে থাকে বা কেউ ইনসুলিন দিলে সময় মতো ইনসুলিনটা তাকে নেওয়া। অনেক সময় রুগীরা অ্যাভয়েড করে, না সমস্যা না, আমি তো ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কারণ ডায়াবেটিস এমন একটি নীরব ঘাতক বলা যায়, প্রথম থেকে রুগীর কোনো সমস্যা নেই, অনেক রুগী বিশ্বাসও করতে চায় না আমার তো কোনো, কারণ ডায়াবেটিসের সবসময় কিন্তু টিপিক্যাল লক্ষণ নিয়ে আসে না। টাইপ 1 ডায়াবেটিস যেটি, সেটিতে যেমন এই যে গলা শুকিয়ে আসা, ঘন ঘন প্রস্রাব, খিদা পাওয়া, ওজন কমে যাওয়া, এই লক্ষণগুলো কিন্তু টাইপ 1 ডায়াবেটিস এর লক্ষণ। মানুষ মনে করে যে এই টিপিক্যাল লক্ষণগুলি সবার ক্ষেত্রে হবে, কিন্তু এখন আমাদের দেশ বা আমাদের দেশ না, উন্নত বিশ্বে হতে শুরু করে সব জায়গাতে কিন্তু এখন টাইপ 2 ডায়াবেটিস এর লক্ষণ দেখা যাচ্ছে। ইভেন অল্প বয়সেও এখন, আমরা আগে বলতাম যে টাইপ 1 30-এর নিচে হয়, টাইপ 2 30-এর পরে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্ট, ইয়ং অ্যাডাল্টদেরও টাইপ 2 ডায়াবেটিস দেখা দিচ্ছে। কারণ ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আমাদের বাচ্চারা খেলাধুলা করার জায়গা নেই, জাঙ্ক ফুড খাচ্ছে, সেই কারণে খাদ্য অভ্যাসের কারণে কিন্তু ওরা ওবেস হয়ে যাচ্ছে, আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং ডায়াবেটিস দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে এই যে খাদ্য অভ্যাস খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে মানে খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে। তারপরে টাইমলি খাওয়া, টাইমলি ঘুমানো, সেগুলি খুব জরুরি। তারপরে যদি ওষুধ প্রেসক্রাইব করে থাকে ওষুধগুলি নিয়মিত খাওয়া। তারপরে যেটি ওয়েট রিডাকশন করা, ওজন কমানো খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা বলি যে মানে, কারণ এখানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্রিভেনশনের প্রথম রুলে কিন্তু মানে টাইট গ্লাইসেমিক কন্ট্রোল,
তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যা যা করা দরকার সেই নিয়মগুলি মেনে চলতে হবে, মানে ওয়েট রিডাকশন, খাদ্য অভ্যাস পরিবর্তন, ডিসিপ্লিন লাইফ মানে লিড করা। যেমন বিশেষ যেমন আমরা স্মোকিং অ্যাভয়েড করতে বলি, স্মোকিং সেটা ডায়াবেটিসের যে কমপ্লিকেশন গুলিকে বাড়িয়ে দেয়, ইভেন নেফ্রোপ্যাথি হলে সেই নেফ্রোপ্যাথি প্রগ্রেশনটাকে ত্বরান্বিত করে। তো সেখানে তারপরে অ্যালকোহল অ্যাভয়েড করা বা যে কোনো ধরনের মাদক গ্রহণ অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলি কিন্তু মানে ডায়াবেটিক যে কমপ্লিকেশন গুলিকে কিন্তু প্রগ্রেশন করে। তো এই জন্য ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর পাশাপাশি আমরা যেটি বলি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যে প্রিভেনশন করার জন্য, এটা তাহলে 1 নম্বরই হলো মানে টাইট গ্লাইসেমিক কন্ট্রোল। সেখানে আমরা দেখবো যে খালি পেটে ফাস্টিং ব্লাড সুগার 5 to 7 এর ভিতরে, এবং 2 hours আফটার ব্রেকফাস্ট বা পিপিজি পোস্ট প্রান্ডাল যে ব্লাড সুগার, যেটা খাওয়ার 2 ঘন্টা পরে, যেটা সকালে নাস্তার 2 ঘন্টা পরে হতে পারে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, অথবা রাতে খাওয়ার 2 ঘন্টা, ওই ভ্যালুটা থাকতে হবে 7 to 9 এর ভিতরে। আর যেটি আমরা 3 মাস পর পর SbA1C দেখবো, সেটা লেস দেন 7%, কোনো ইউরোপিয়ান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলে লেস দেন 6.5% এর নিচে থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের আগে যে আমাদের দেশে বা ডায়াবেটিক সেন্টারগুলিতে এমন হয় পেরিফেরিতে ওরা 1-2 মাস পরে আসে, একটা ফাস্টিং ব্লাড সুগার দেখে, রোগীরা যদি দেখে যে হ্যাঁ আমার সাথে নিচে আছে, ভালো আছে, কিন্তু তার যে অন্য যে সুগার প্রোফাইল দেখা, আমরা এই জন্য বলি সেলফ হোম মনিটরিং অফ দ্য ব্লাড গ্লুকোজ। এটা খুব ইম্পর্টেন্ট। রোগী একটা গ্লুকোমিটার কিনে নিয়ে, এখন 500-600 টাকায় কিন্তু ভালো গ্লুকোমিটার পাওয়া যায়। রোগী রেগুলার বাড়িতে 6 বার বলি আমরা, সকালে নাস্তার আগে, নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার আগে, খাওয়ার 2 ঘন্টা পরে, আবার রাতে খাওয়ার আগে, খাওয়ার 2 ঘন্টা পরে, এভাবে সুগার প্রোফাইল দেখতে হবে। এবং খাওয়ার আগের প্রতিটি ভ্যালু আমাদেরকে লেস দেন 7 আর 5 to 7 এর ভিতরে থাকতে হবে, আর খাওয়ার পরের ভ্যালুগুলো 7 to 9 অথবা লেস দেন 10। আর পাশাপাশি 3 মাসের যে গড়, সেটি SbA1C দেখে আমরা বুঝতে পারবো, সেটি মাস্ট বি লেস দেন 7%। তাহলে আমরা বলবো যে ভালো মানে ডায়াবেটিস কন্ট্রোল আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি হাইপার টেনশন, কারণ ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে একটা স্টেজে যে এদের হাইপার টেনশন ডেভেলপ করে। আবার এছাড়া কোএক্সিস্টেন্ট থাকতে পারে, অনেকের হাইপার টেনশন আছে তার পাশাপাশি ডায়াবেটিস দেখা দিতে পারে। আবার তাদের আগে হাইপার টেনশন ছিল না, ডায়াবেটিস যখন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, নেফ্রোপ্যাথির দিকে যাচ্ছে, তখন আমরা দেখা যায় যে তার ব্লাড প্রেশার ডেভেলপ করছে, হাইপার টেনশন ডেভেলপ করছে, তখন আমাদেরকে এখানে ইন্টারভেনশন করতে হবে, হাইপার টেনশনকে অ্যাগ্রেসিভ কন্ট্রোল করতে হবে। আমরা বলি যে যদি কেউ প্রোটিনিউরিয়া থাকে তাহলে 120/75 এর ভিতরে রাখতে হবে, প্রোটিনিউরিয়া না থাকলে 130/80 নিচে রাখতে হবে ব্লাড প্রেশারকে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হাইপারটেনশন একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ফর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এর পাশাপাশি আমরা যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোনো NSAID ড্রাগ অ্যাভয়েড করতে হবে। যেমন তারপরে এমন কিছু নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, যেগুলি, কারণ ডায়াবেটিক পেশেন্টদের কিডনি এমনিতেই একটু দুর্বল থাকে, কারণ আর যত দিন যায় ততই ওদের কিডনিতে বিভিন্ন চেঞ্জ আসতে থাকে, বিশেষ করে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে। তো ওই ক্ষেত্রে তখন যদি সুপার ইম্পোজ কোনো ইনজুরি হয়, সে ড্রাগ ইনডিউস ইনজুরি, যেটা NSAID অথবা কোনো অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে, নেফ্রোটক্সিক ড্রাগ, তাহলে সেক্ষেত্রে এটা ত্বরান্বিত হয়ে যাবে। তারপরে যেটি আমরা বলি যেমন হাইপারলিপিডিমিয়া, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হাইপারলিপিডিমিয়া থাকলে, কেউ যদি ডিসলিপিডিমিয়া থাকে, সেক্ষেত্রে আমরা লিপিড লোয়ারিং এজেন্ট দিয়ে বা ডায়েটারি মডিফিকেশন করে আমাদেরকে লিপিড লেভেলটাকে কন্ট্রোল করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা বলি যে সল্ট ইনটেক, এটা খুব ইম্পর্টেন্ট। সল্ট ইনটেক কমাতে হবে, আমরা যে নর্মাল রিকমেন্ডেশন তার থেকেও কম খেতে হবে, কারণ সল্ট রিডাকশন করলে দেখা গিয়েছে যে তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা কমে যায়। তারপরে ফলিক অ্যাসিড যাদের ডেফিসিয়েন্সি থাকে, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টের কথা বলা হচ্ছে। তারপরে যেটি আমরা কিছু ড্রাগ আমরা ইউজ করি অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন হিসাবে, ইভেন হাইপারটেনশন না থাকলেও আমরা বলি যে এসি ইনহিবিটর আর ARB, মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর যা, অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই ড্রাগগুলি কিন্তু মানে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে প্রুভেন বেনিফিট, অনেকগুলি ট্রায়ালে দেখা গিয়েছে যে যে এই ড্রাগগুলি ইন্ট্রাগ্লোমিউলার প্রেশার কমিয়ে যে ডায়াবেটিক মানে প্রোটিনিউরিয়া কমায়, এমনকি যে প্লাস আদার যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনেরও প্রিভেলেন্স কমে যায় যখন আমরা এসি ইনহিবিটর আর ARB ইউজ করি। মানে এগুলির কথা স্পেসিফিক বলা আছে। তবে মানে যে কোনো আমি অ্যান্টিহাইপারটেনসিভ ইউজ করি না, কারণ হাইপারটেনশন কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। এটা যে কোনো অ্যান্টিহাইপারটেনসিভ আমি প্রাইমারিলি চুজ করবো এটা, যেমন টাইপ 2 ক্ষেত্রে হলে আমরা বলি ARB, আর টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে এসি ইনহিবিটর। এর পাশাপাশি অন্যান্য অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগও আমাদের ইউজ করতে পারবো এটার সাথে, তবে এই দুইটার হলে এখানে রুল আছে। এছাড়া বলে যে এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অ্যাভোসেন্টান বা ভোসেন্টান, এগুলির রুল আছে ডেফিনেটিভ। আরো অনেক কিছু ড্রাগ যেমন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেমন আছে কিছু, GL2 ইনহিবিটর যেটি,
মানে যেটি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট ইনহিবিটর, এগুলিরও দেখা গেছে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্রোগ্রেশনটাকে ডিলে করে দিচ্ছে। তারপরে DPP-4 ইনহিবিটর, সেগুলিরও কাজ আছে। তারপরে থায়োজোলিন, ডিওন্স যে ড্রাগগুলি, পায়োগ্লুটাজোন, রসিগ্লুটাজোন, যদিও এখন এগুলি মার্কেটে কিছু সাইড ইফেক্টের কারণে ব্যান করা হয়েছে, যে ব্লাডার ক্যান্সার করে বা ফ্লুইডিটেশন, হার্ট ফেলিউর পেশেন্ট দেখাচ্ছে, তারপরে ওই ড্রাগগুলি কিন্তু ডেফিনেটিভ রুল আছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রিভেনশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি যদি সামারি করে বলি, তাহলে যদি আমি অল্প কথায় বলতে চাই, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রিভেনশন করতে হলে নাম্বার 1 কিন্তু আমাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, টাইট গ্লাইসেমিক কন্ট্রোল। কারণ হাইপারগ্লাইসেমিয়া ইনজুরিয়াস টু দ্য কিডনি ইনজুরি করে। তো সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যা যা করা দরকার সেগুলো আমি বললাম, যে ডিসিপ্লিন মেনে চলা, ডায়েটারি মডিফিকেশন করে, তারপরে রেগুলার এক্সারসাইজ, অন্তত আমরা বলি যে সপ্তাহে 150 মিনিট হাঁটা লাগবে, ডেইলি 30 মিনিট করে, সপ্তাহে অন্তত 5 দিন হাঁটলে 150 মিনিটস, এটা হলো মিনিমাম। এবং জোরে হাঁটতে হবে, যেন পালস রেট বাড়ে, যেন শরীরে ঘাম বের হয়। অনেকে বলে যে আমরা বাসায় কাজ করতেছি অনেক, এগুলিতে কিন্তু হবে না, জোরে হাঁটতে হবে, অথবা কেউ ট্রেডমিল থাকলে সেখানে হাঁটতে হবে। যদি কেউ কার্ডিয়াক প্রবলেম না থেকে থাকে, তাহলে খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজের গুরুত্ব আছে। তাহলে টাইট গ্লাইসেমিক কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল, তারপরে সল্ট ইনটেক রেস্ট্রিকশন করা, তারপরে অ্যাভয়েডেন্স অফ দ্য স্মোকিং, অ্যালকোহল, তারপরে অ্যাভয়েডেন্স অফ দ্য নেফ্রোটক্সিক ড্রাগ, এগুলি অ্যাভয়েড করতে হবে। ডিসলিপিডিমিয়া থাকলে সেটা ম্যানেজ করতে হবে। এর পাশাপাশি আমরা যেটি অ্যান্টিহাইপারটেনসিভ, টাইট হাইপারটেনশন মানে নরমোটেনসিভ রাখতে হবে তাকে। এগুলি করলে মোটামুটি আমরা মনে করি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা প্রিভেনশন করতে পারবো। এবং আরেকটি জিনিস খুব ইম্পর্টেন্ট, পিরিয়ডিক ফলো আপ, যেটি খুব ইম্পর্টেন্ট, যে আমাদের দেশে ইভেন এমনকি অনেক ডায়াবেটিক সেন্টার গুলিতেও মানে রুগীদের দেখা গেল যে কয়েক বছর রুগীরা ঠিক মতো ফলো আপে যায় না, তাহলে ফলো আপটা জরুরি। প্লাস প্রতি 6 মাস অন্তর তার ইউরিনটা টেস্ট করে, কোনো ইউরিনে আমরা যেমন মাইক্রো অ্যালবুমিন দেখতে পারি, মাইক্রো অ্যালবুমিন যদি ACR করে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, অথবা 24 আওয়ার্স ইউরিন আমরা নিয়ে ওখান থেকে মাইক্রো অ্যালবুমিন করে দেখতে পারি। যদি কেউ 300 মানে 30 টু 300 মিলিগ্রাম পার 24 আওয়ার্স থাকে, এটাকে বলি আমরা মাইক্রো অ্যালবুমিনুরিয়া। আর 300 উপরে চলে গেলে সেটাকে বলি ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া। তাহলে মাইক্রো অ্যালবুমিনুরিয়াকে আরেকটি কথা বলা হয় যে ইনসিপিয়েন্ট স্টেজ অফ ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তাহলে ওই স্টেজে যদি আমরা ধরতে পারি রুগীকে, তখনই ইন্টারভেনশন নেওয়া যায়। তখন কিন্তু অনেক ক্ষেত্রে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রিভেন্টেবল, অথবা আমরা প্রগ্রেশনটাকে হল্ড করে দিতে পারি। যেটা হয়তো 5 বছরে তার খারাপ হয়ে যেত, বা 1 বছরের ভিতরে, সেটাকে আমরা আরো ডিলে করে দিতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু মানে ফলো আপটা ইম্পর্টেন্ট, যে প্রতি 6 মাস পর পর আমাদের যে ইউরিনে এই টেস্টিংটা করা, মাইক্রো অ্যালবুমিন অথবা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেখা, পাশাপাশি ফান্ডাস এক্সামিনেশন করা। আমরা জানি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেই জন্য ফান্ডাল এক্সামিনেশন, তারপর নিউরোপ্যাথি, যে হাতে পায়ে তার বোধ শক্তি কমে যাচ্ছে কিনা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক রেটিনোপ্যাথি অ্যান্ড ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো সেক্ষেত্রে আমাদের যখন ফলো আপে রুগীরা আসে, তখন আমরা তার নিউরোপ্যাথি হচ্ছে কিনা, তারপরে তার যে ফান্ডাস এক্সামিনেশন করলে রেটিনোপ্যাথি ডেভেলপ করছে কিনা, সেগুলি দিয়ে আমরা তাহলে আগে থেকে ধরতে পারবো। ব্লাড প্রেশারটা মেজার করতে হবে, প্রতিটা ভিজিটেই তো আমরা ব্লাড প্রেশার দেখি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে এটা গুরুত্ব দিতে হবে। ডায়াবেটিস রোগীর যদি আমরা অন্যদের ক্ষেত্রে যেমন 140-90 হলেও আমরা চিকিৎসার কথা বলা হয়নি, যে আমরা হয়তো দেখবো যে ডায়েটারি মডিফিকেশন বা অন্য কিছু করে তাকে করে, কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে যে ডায়াবেটিক তার ডিউরেশন অনেক দিন, হাইপারটেনশন দেখা দিচ্ছে যখন প্রি হাইপারটেনসিভ স্টেজ, যেটি ওই অবস্থাতেও তাকে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন শুরু করা লাগবে। রোগীদের মধ্যে হয়তো আছে যে আমরা হাই প্রেশার ওষুধ একবার খেলে আজীবন খেতে হবে, কিন্তু এখানে কিন্তু প্রেশারের জন্য না, তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রিভেনশন করার জন্য কিন্তু তাকে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন প্রেসক্রাইব করতে হবে। ইভেন অনেক ক্ষেত্রে বলা হয় যে যদি আমরা ইরেসপেক্টিভ অফ হাইপারটেনশন থাকুক বা না থাকুক, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি আমরা ধরতে পারি ইনসিপিয়েন্ট স্টেজ, তখনই আমরা এস ইনহিবিটর আর ARB শুরু করে দিতে হবে। তো মোটামুটি আমরা মানে এটা তো আসলে অনেক বড় চ্যাপ্টার, বা অনেক কয়েক পর্বেও কিন্তু এটা বলে শেষ হবে না। সেজন্য আমি অল্পতেই বললাম যে এইভাবে কিন্তু রোগীদেরকে চলতে হবে, না হলে কিন্তু এটি হয়ে গেলে আর তখন কিন্তু তেমন কিছু করার থাকে না, ইরিভার্সিবল প্রসেস যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে সার্ভার ফেরত আনা সম্ভব না। স্যার আমার এই পর্যায়ে প্রশ্ন, যে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক রোগীদের স্যার আমরা সবসময় দেখা যায় যেটা ক্যালসিয়াম দেওয়ার একটা প্রবণতা থাকে, অথবা হাইপারফসফেটিমিয়া যেসব পেশেন্টদেরকে আমরা ফসফেট লেভেলটাকে কমাতে চাই, বা এই লেভেলগুলো যখন আমরা দেখার পরে তাদেরকে আসলে কি ক্যালসিয়ামের আসলে এখানে ভূমিকাটা স্যার কোথায়, মানে যেখানে, কারণ দেখা যাচ্ছে যে কিছু বলে আমরা আসলে ক্যালসিয়ামটা কিন্তু অনেকটা স্যার এখন স্টেরয়েডের মতো হয়ে গিয়েছে, যে আমরা খুব সহজেই খাচ্ছি, এবং এটার একটা লং টার্ম সাইড ইফেক্ট আছে স্যার, আমরা পরে জানবো। তার আগে যদি স্যার একটু জানি যে ক্যালসিয়ামের স্যার এখানে
ভূমিকাটা কোথায় এবং আসলে কতটুকু এটা আমাদেরকে হেল্প করছে এই বিষয়টাতে স্যার একটু যদি বলেন। ধন্যবাদ। আসলে ক্যালসিয়ামের অভাবে সরাসরি রুল নাই, তবে আমরা সিরাম ক্যালসিয়াম লেভেল দেখি নিয়ে যদি কেউ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে বা বিশেষ করে সিকিডি যদি হয়ে যায়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যখন আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজের দিকে যায়, তখন ওদের কিন্তু হাইপোক্যালসেমিয়া, হাইপার ফসফেটেমিয়া হতে পারে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে লিডিং টু ডায়াবেটিক কিডনি ডিজিজ অর মানে সিকিডির দিকে যখন চলে গেল স্টেজ 3-4 এর দিকে, তখন কিন্তু ক্যালসিয়ামের রোল থাকে, কারণ ওদের সিকিডিতে আমরা জানি যে ক্যালসিয়াম মেটাবলিজম ডিরেজমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে হাইপোক্যালসেমিয়া এবং হাইপার ফসফেটেমিয়া থাকে। তখন অ্যাজ এ ফসফেট বাইন্ডার হিসেবেও আমরা ক্যালসিয়াম দিই। আবার যাদের ক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল যদি, এই জন্য আমরা ব্লাইন্ডলি দিয়ে দিই, আপনি যেটি বলেছেন যে অনেক সময় এমনিই দিয়ে দিচ্ছে সবাইকে, এরকম না। ক্যালসিয়াম লেভেল, ফসফেট লেভেল দেখে যদি কেউ হাইপোক্যালসিমিয়া থাকলে তখন আমরা ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট বাইন্ডার দিব। যদি ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকে তখন আমরা যেমন নন ক্যালসিয়াম কন্টেনিং যেসব ফসফেট বাইন্ডার আছে, যেমন সেবিলামিড, হাইড্রোক্লোরাইড, সেগুলি কিন্তু ভালো, আমরা সেগুলি প্রেসক্রাইব করি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম বেশি হয়ে গেলেও খারাপ। তো এই জন্য খুব এমনি কিন্তু সব ডায়াবেটিক পেশেন্টের ক্যালসিয়াম গণহারে কিন্তু দরকার নেই। আমরা অযথা মানে পলিফার্মেসি, এমনি ডায়াবেটিস রোগীদের অনেক ওষুধ খেতে হয়, যেমন ওদের দেখা অনেকে 2-3টে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন লাগে, তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন, লিপিড লোয়ারিং ড্রাগ, আবার ওদের সাথে সাথে হার্ট ডিজিজ থাকে, ইস্কেমিক হার্ট ডিজিজের জন্য ড্রাগ খেতে হচ্ছে, মানে এত ওষুধ। তো সেক্ষেত্রে আমি মনে করি যে পিল বার্ডেন না বাড়ানো, যে আননেসেসারি যেটি প্রয়োজন রোগীর, এর বাইরে আসলে ডায়াবেটিক পেশেন্টদেরকে মানে আননেসেসারি ওষুধ প্রেসক্রাইব করা উচিত না আমি মনে করি, কারণ এত ওষুধ ওরা ড্রাগ ওভারডোজ যেটা। খাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে পরবর্তীতে তাদের অনেক সময় কার্ডিওভাস্কুলার ক্যালসিফিকেশন, যে টার্মটা আসলে আমরা মেডিকেল ইউজ করি, যে দেখা যাচ্ছে যে এই ক্যালসিয়াম গুলো অতিরিক্ত, যে ক্যালসিয়াম গুলো এক্সক্রিটেড হতে পারে না কিডনি কিছু ফেলিয়ারের জন্য, তাতে করে বডিতে বিভিন্ন অংশে এগুলো জমে যাওয়ার মতো একটা প্রবণতা দেখা দেয়। তো এটা যদি একটু সহজ করে রোগীদের উদ্দেশ্যে বলেন, কারণ অনেকে দেখা যায় যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াও আমরা যেভাবে করে এখন আসলে স্টেরয়েড খাই, সেরকম ক্যালসিয়াম আমরা আমাদের একটু হাত পা ব্যথা হলে আমরা ভাবি যে আমাদের ক্যালসিয়ামের অভাব হয়েছে এবং সেটাতে আমরা ক্যালসিয়াম ইনটেক করা শুরু করি। তাই এই বিষয়টি আসলে কতটুকু ক্ষতিকর হতে পারে পেশেন্টের জন্য, কারণ দেখা যাচ্ছে যে অনেকেরই ডায়াবেটিক বা কিডনি প্রবলেম গুলো থাকে, তাদের জন্য আসলে কতটুকু ক্ষতিকর হতে পারে স্যার? ধন্যবাদ। আসলে হ্যাঁ, আমরা ক্যালসিয়াম বিশেষ করে আসলে এটি ওটিসি ড্রাগ, আসলে ওভার দ্য কাউন্টার ড্রাগ। এটা রোগীরা দেখা গেল যে অনেক সময় নিজেরাই কিনে খাচ্ছে হাতে পায়ে ব্যথা হলে বা বিভিন্ন, আসলে যদি কেউ তার যে রুটিনলি যদি কেউ খাওয়া দাওয়া করে, মানে তারপরে কেউ রোদে সময় কাটায়, কারণ আমরা জানি যে আমাদের স্কিনে যে ভিটামিন ডি, যখন সূর্যের আলো পড়ে তখন ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডিটাই আলটিমেটলি একটিভ ফর্ম হয় কিডনিতে, যে সে 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড, সেটি আমাদের ক্যালসিয়াম মেটাবলিজম বা ক্যালসিয়াম অ্যাবজর্পশন, রিজর্পশন এগুলিতে কাজ করে। ক্যালসিয়াম মেটাবলিজমের ক্যালসিয়াম ফসফেট এখানে রোল প্লে করে। তো সেক্ষেত্রে সাধারণ একজন সুস্থ মানুষ যদি সে নিয়মিত মানে যেমন আমরা বলি ক্যালসিয়াম কন্টেনিং কিছু ডায়েট আছে, যেমন দুধ, তারপরে গুঁড়া মাছ, বা তারপর যে কোনো প্রাণীজ যেসব খাবারগুলি আছে সেগুলিতেও কিন্তু ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে, কিছু ভেজিটেবলস আছে। যে আমি মনে করি যদি কেউ যদি মানে সুষম খাবার খায় তাহলে ক্যালসিয়াম বাইরে থেকে সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। কারণ শুধু এইভাবে যদি ওভার ক্যালসিয়াম, হাইপার ক্যালসিয়ামিয়া হলে তার পলিউরিয়া হতে পারে, আপনি যেটি বলছেন ক্যালসিফিকেশন হতে পারে বিভিন্ন জায়গায়, যে ক্যালসিফাইলেক্সিস আর্টারি গুলিতে ক্যালসিফিকেশন হতে পারে। হাইপার ক্যালসিমিয়াও কিন্তু খারাপ, হাইপোক্যালসিমিয়া যেমন খারাপ, আবার তেমনি কিন্তু হাইপার ক্যালসিমিয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। হাইপার ক্যালসিমিয়া থেকে বিভিন্ন যেমন রেনাল স্টোন ডেভেলপ করতে পারে, বিভিন্ন জায়গায় স্টোন হতে পারে, তারপরে স্কিনের নিচে ক্যালসিফিকেশন হতে পারে। তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে ক্যালসিয়াম ওভার ইউজের কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন আমাদের যে দৈনন্দিন জীবনের চলার জন্য অতটুকুই আমার মনে হয় নেওয়া উচিত। কারণ এই ধরনের এভাবে ওই যে কারণ এটা নির্ণয় করতে হবে যে ক্যালসিয়ামের সত্যি তার ঘাটতি আছে কিনা। তারপরে যেমন বিশেষ করে হয় পোস্ট মেনোপজাল লেডিদের বা পেরিমেনোপজাল যারা, ওদের ওই সময় হরমোনাল কারণে ওদের ক্যালসিয়াম বা এই যে ভিটামিন ডি মেটাবলিজম ওগুলিতে সমস্যা, হরমোনাল কারণে ওদের দেখা গেলো যে অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালাসিয়া এগুলি দেখা দিতে পারে। তখন আমরা এই যে বোন মিনারেল ডেন্সিটি করে দেখি, বিএমডি করে, তাদের ফ্র্যাকচার রিস্ক কেমন, বা আবার ওল্ড এজে মেলের ক্ষেত্রে আফটার 50 or 60 ইয়ার্সে ওদের ওই সময়টাতে বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সেটা মেজার করে বা
তার ক্যালসিয়াম, শুধু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিলেই যে হবে এরকম না, অনেক ক্ষেত্রে বিসফসফোনেট দিতে হয়, তারপরে ভিটামিন ডির যে একটি ফর্ম দিতে হয়, সেটা অ্যাকর্ডিং টু দা পেশেন্টের কেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলো সেটা দেখে আমরা সেভাবে ইভ্যালুয়েট করে দেন আমরা তাদেরকে ক্যালসিয়াম প্রেসক্রাইব করবো অথবা ভিটামিন ডি অথবা বিসফসফোনেট সেগুলি প্রেসক্রাইব করবো। বলতে যাচ্ছে এই বললাম যে প্রিভেনশন নিয়ে, যে আসলে ডায়াবেটিক রোগীদের যাদের কিডনি ডিজিজ পরবর্তীতে ডেভেলপ করে বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যে টার্মটা আমরা ইউজ করি, সেটাকে প্রিভেন্ট করতে হলে আমরা কি কি করতে পারবো। আমরা অনেক কিছুই কভার করলাম এখানে, ডায়েট থেকে শুরু করে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল সবগুলো ফ্যাক্টরি। কিন্তু স্যার যদি ওয়ান্স তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি স্যার ডেভেলপ করে, তাহলে স্যার আর্লি স্টেজে সেটা যদি আমরা ধরতে পারি যে না, তার গ্র্যাজুয়ালি আসলে নেফ্রোপ্যাথি ডেভেলপ করছে বা তার কিডনিটা এফেক্টেড হচ্ছে, সেক্ষেত্রে সাধারণত আমরা কোন ইনভেস্টিগেশন গুলো করি এবং ইনভেস্টিগেশন গুলো কি কি স্যার যদি একটু বলেন, এবং সেই সাথে আমরা প্রাথমিকভাবে স্যার কি কি পদক্ষেপগুলো নিতে পারি সেটাকে আসলে আরো না বাড়ানোর জন্য, এই ইনিশিয়াল স্টেজ গুলো যদি স্যার বলেন আমাদের ট্রিটমেন্ট পারপাসে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বলেছি যে কিভাবে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রিভেনশন করতে পারি যদি কেউ হয়ে যায়, কারণ মানে এটি একটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্ট আমরা পাই যে অলরেডি সে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে তার ডায়াবেটিসও ধরা পড়েছে, সাথে সাথে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে সে প্রেজেন্ট করেছে। কারণ আমাদের দেশে যেহেতু স্ক্রিনিং নাই, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে যেহেতু হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম নাই, কারণ যেহেতু বাইরের দেশগুলিতে ওদের ইয়ারলি চেক আপ বা হাফ ইয়ারলি চেক আপ হয়, ওরা রুটিনলি ওদের কিছু প্রোটোকল করা আছে, ফ্যামিলি মেডিসিন ওখানে ইম্পর্টেন্ট খুব ওরা ডেভেলপ করেছে, ওরা একদম প্রোটোকল তৈরি করা আছে যে ইভেন যারা জিপি আছে জেনারেল প্র্যাকটিশনার ওদেরকে গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে যে এত বছরের এই বয়সের রুগী আসলে এই টেস্ট তাকে দিতে হবে, কেউ ফ্যামিলি হিস্ট্রি থাকলে তাকে এই টেস্ট দিতে হবে। ইভেন ওদের 40-এর যাদের যেমন ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার থাকলে ওদেরকে বলা হচ্ছে 40-এর পরে রুটিন কোলোনোস্কোপি করতে হবে যেন আর্লি স্টেজে ধরা যেতে হবে। কেউ যদি ব্রেস্ট ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে তাকে ম্যামোগ্রাফি, ব্রেস্টের সেলফ এক্সামিনেশন হতে শুরু করে এরকম অনেকগুলি প্রিভেন্টিভ মেডিসিন। দ্যাট মিনস এক কথায় যদি বলি আমরা যে নন কমিউনিকেবল যেসব ডিজিজ গুলি এগুলিতে প্রিভেন্টিভ যে স্ট্র্যাটেজি নিতে হবে। আমাদের দেশও আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটি আমাদের দেশে যেহেতু নাই, এই কারণেই দেখা যায় যে আমরা আগে থেকে ডায়াবেটিস আর্লি স্টেজে ধরতে পারি না। রোগীরা যখন আসে একসাথে, কারণ রোগীরা কোনো সচেতন না, কোনো পরীক্ষা নিরীক্ষা হয়তো কেউ করতেও চায় না, আবার অনেকে ভয় পায় যে করলে যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আর খাওয়া দাওয়া করতে পারবো না। ইভেন অনেক আমাদের চিকিৎসক সহকর্মীদের মধ্যেও দেখি যে কখনোই সে কোনো পরীক্ষা করেনি। তো এটা উচিত না, ইট শুড নট বি, কারণ আমরা আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আমাদেরকে একটা বয়সের পরে যে গাইডলাইন আছে, একটা মানে হেলথ স্ক্রিনিং বা হেলথ স্ক্রিনিং প্যাকেজ করে আমাদেরকে নির্দিষ্ট বয়সে আমাদেরকে নির্দিষ্ট পরীক্ষাগুলি করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা পাই যে আমাদের পেশেন্টগুলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়েই সরাসরি আসতেছে, কারণ সে আগে জানেই না। তবে আমরা যদি এটা বলি যে এরকম হতে পারে একটা পেশেন্ট যে ডায়াবেটিস মেলাইটাস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটি আসে যে ডায়াবেটিস প্লাস নেফ্রোপ্যাথি নিয়ে। তখন যেটি আমরা করব, এখানেও আমরা বলি যে এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে যায়, তখন তো আমরা তাকে কোন স্টেজে আছে সেটি আমরা দেখব। তার যেটি আমরা বলেছি যে ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করব। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা ওই যে ফান্ডোস্কোপি এক্সামিনেশনের কথা বলি, যে তার সাথে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা। তারপরে আমরা দেখি তার নিউরোপ্যাথি, তার আমরা সেন্সরি এক্সামিনেশন করবো, নিউরোলজিক্যাল এক্সামিনেশন ক্লিনিক্যালিও করব। প্লাস আমরা যেমন নার্ভ কন্ডাকশন স্টাডি করে এনসিবি করে আমরা বুঝতে পারি তার কি ধরনের নিউরোপ্যাথি। আমরা তখন যদি দেখি যে তার নিউরোপ্যাথিও আছে, রেটিনোপ্যাথিও আছে, সাথে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তাহলে আমরা মিলাতে পারবো যে এটা ডায়াবেটিসের কারণে হয়েছে। আবার কারণ টাইপ 2 এর ক্ষেত্রে আমরা তার ডিউরেশনটা তো আগে থেকে জানছি না, কিন্তু নর্মালি হিস্ট্রিতে ইম্পর্টেন্ট যে সাধারণত যদি কেউ একদম ইনিশিয়ালি ডায়াবেটিস ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ার 10 বছরের পর থেকে এটি শুরু হয়, 20 বছরের ভিতরে পূর্ণ প্রকাশ পায়। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম নিয়ে আসি আমরা, তাহলে তাকে সাথে আমরা দেখবো যে তার রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। কারণ এটি যদি না থাকে তখন আমরা চিন্তা অন্য কারণেও কিন্তু মানে রেনাল কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। এটা নন ডায়াবেটিক রেনাল ডিজিজ বলে, এনডিআরডি, নন ডায়াবেটিক। মানে মনে হবে যে তখন মানে ডায়াবেটিস পেশেন্ট কিন্তু রেনাল ফেলিওর ডেভেলপ করছে, তাহলে আমাদেরকে, কারণ ডায়াবেটিস পেশেন্টের অন্য কিছু হতে পারে, সুপার ইম্পোজ গ্লোমেরুলাইটিস বা আদার যেসব নেফ্রোপ্যাথির কজ আছে সেগুলিও হতে পারে তাদের। কিন্তু সেক্ষেত্রে আমরা সেটি আমরা যেমন একটা সিম্পল
ইউরিন টেস্ট করলে আমরা ধরতে পারবো। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে সাধারণত আমরা প্রোটিনিউরিয়া পাবো, হয়তো হায়ালিন কাজ থাকতে পারে। কিন্তু যদি নন ডায়াবেটিক রেনাল ডিজিজ হয় সেখানে আমরা হ্যামাচুরিয়া পাবো, আরবিসি কাস্ট পাবো, তারপরে সেলুলার, দ্যাট মিনস সেলুলার কাস্ট পাবো। তো এছাড়া আমরা তখন রেটিনোপ্যাথি পাবো না, নিউরোপ্যাথি পাবো না, এবং খুব রেপিড ডিটেরিয়েশন অফ দ্য রেনাল ফাংশন। ওই ক্ষেত্রে দ্রুত রেনাল ফাংশন ডিটেরিয়েট করবে, তখন আমরা ধারণা করবো যে তার নন ডায়াবেটিক রেনাল ডিজিজ। সেক্ষেত্রে কিডনি বায়োপসি করারও ইন্ডিকেশন আছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যে আমাদের আইডেন্টিফাই করা এটা কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নাকি আদার কোনো কারণে তার মানে এই সমস্যাটা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ডায়াগনোসিস করতে পারি ডায়াবেটিসের কারণে হয়েছে, তখন আমরা ওই যে আগের কথাগুলি এখানে আসবে, যে তার ডায়েটারি মডিফিকেশনের ভিতরে প্রোটিন রেস্ট্রিকশন করব, সল্ট রেস্ট্রিকশন করব, তারপরে এই যে লিপিড মানে রেস্ট্রিকশন বা চর্বি জাতীয় খাবার কম খেতে বলবো, তারপরে টাইট গ্লাইসেমিক কন্ট্রোল, তারপরে হাইপারটেনশন যেহেতু থাকে ওদের, হাইপারটেনশন কন্ট্রোল এবং অ্যান্টিহাইপারটেনসিভ দেওয়ার ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর, এআরবি এগুলি ইউজ করবো। এটা তো কন্ট্রোল না হলে আদার অ্যান্টিহাইপারটেনসিভ আমরা ইউজ করতে পারবো। তারপরে আমরা কিছু কিছু ড্রাগের কথা বলেছি, যে যেমন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ চুজ করার সময় SGLT ইনহিবিটর সেটা দেওয়া যেতে পারে যদি রেনাল ফাংশন সিসিআর মানে যেটা ইজিএফআর যদি বলা হয় যে 30 to 60 ভিতরে থাকে, তখনও দেওয়া যায়। 30 নিচে নেমে গেলে আমরা দিন স্টেজ 3 পর্যন্ত SGLT ইনহিবিটর ব্যবহার করতে পারি, সেটাও ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রগ্রেশনটাকে ডিলে করে দিতে পারে। যদিও এখন অনেকগুলি ইনভেস্টিগেশনাল ড্রাগ এখনো পাইপলাইনে আছে, যেগুলি মানে চিন্তা করা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্রগ্রেশনটাকে হল্ট করে দিতে পারে কিনা। তো সেগুলির কথা মানে যদিও এগুলি এখনো একেবারেই ইয়াতে আসেনি, কিন্তু এগুলি মানে ইনভেস্টিগেশনাল ড্রাগ। তো আর যেটি বলছিলেন আপনি যে আর মানে এটা হলো আমাদের খুব ইম্পর্টেন্ট, যে এখানে আমরা পাশাপাশি মনিটরিং করব তার ইউরিনে যে আমরা অ্যালবুমিন কমে আসলো কিনা। আমরা যে এসি ইনহিবিটর আর এআরবি দিলাম, আমরা রুটিনে 6 মাস পর পরে তার ইউরিনে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এসিআর অথবা মাইক্রো অ্যালবুমিন লেভেল দেখবো, প্রোটিনিউরিয়া বাড়তেছে কিনা না কমতেছে কিনা, এগুলি আমরা দেখবো। কারণ যে ড্রাগ দেওয়ার পরে যদি সবকিছু আমরা ঠিক রাখলাম, দেখা যাবে যে আস্তে আস্তে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটা প্রগ্রেশনটা হল্ট হয়ে যাচ্ছে। তবে যদি কেউ ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন 3.5 এর উপরে চলে আসে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে প্রগ্রেশন হল্ট করা যায় না। এই জন্য আমরা বলি যে আর্লি স্টেজে মানে লেস দেন 3 হলে ভালো, ওই স্টেজেও যদি আমরা ধরতে পারি, তখন যদি আমরা অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট করি, তখন কিন্তু আমরা তার এই প্রগ্রেশনটাকে স্লো করে দিতে পারি। ইভেন উই ক্যান রিভার্স দ্য ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্ষেত্রে এই ট্রিটমেন্ট কিন্তু ওই সময়টাতে তাকে একেবারে মেটিকুলাসলি এবং সিরিয়াসলি কিন্তু তাকে এই সময় কিন্তু ইন্টারভেনশন। কারণ আমরা অনেক সময় এমন হয় যে রোগীর ক্রিয়েটিনিন 2, মানে রোগীরা 2 অসুবিধা নেই, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। ইভেন আমাদের অনেক চিকিৎসকরাও সেভাবে সিরিয়াসলি এটাকে নেয় না। কিন্তু আমি যদি ওই স্টেজে যদি তাকে ইন্টারভেন করতে পারতাম, তাহলে আমি কিন্তু তাকে আলটিমেটলি ডিলে যে করতে পারতাম। সিকেডিটা ডিলে করতে পারতাম অথবা রিভার্স করতে পারতাম। তো সেটা গুরুত্বপূর্ণ, টাইমলি ইন্টারভেনশন। ইন্টারভেনশন। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যাচ্ছি, বাট অনেক কিছু আমাদের এটা নিয়ে আসলে স্যার যদি আপনি মাঝখানে অলরেডি আমাদেরকে বলেছেন যে আপনার এটা নিয়ে বলার অনেক কিছু আছে এবং শেষ হবে না, বিকজ এই ইস্যুগুলো প্রত্যেকে বাড়িতে বাড়িতে দেখা যায় এবং বিভিন্ন ভাবে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে মানুষ এই কিডনি এবং ডায়াবেটিকের প্রবলেম গুলোতে ফেস করে। বাট স্যার শেষের দিকে একটু জানতে চাই যে যেহেতু স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক রোগী যাদের কিডনি সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে আসলে তার লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে তাদের এই অবস্থা থেকে কতটুকু উন্নতিতে চলে আসতে পারে, মানে যারা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অলরেডি ডেভেলপ করে ফেলেছে তারা আসলে তাদের জন্য আসলে আশার বাণী কতটুকু যদি তারা জীবনযাত্রার মানটা পরিবর্তন করে। স্যার ধন্যবাদ। লাইফস্টাইলের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে আমি অলরেডি অনেক কিছুই বলেছি। যেমন যারা ওবেস থাকলে তাকে ওয়েট রিডাকশন, রেগুলার এক্সারসাইজ করে তাকে তার যে আদর্শ ওজন, যেটি তার হাইট অনুযায়ী, যেটি তার উচ্চতা অনুযায়ী, তার বয়স এবং উচ্চতা অনুযায়ী তার যে যতটুকু ওজন থাকা উচিত ততটুকু তাকে মেনটেন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওবেসিটি বলা হচ্ছে যে কিডনি রোগ বাড়ায়, বা ওবেসিটি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে প্রগ্রেশনটাকে মানে দ্রুত ত্বরান্বিত করে। তাহলে সেক্ষেত্রে তাহলে ডায়েটারি মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। তার ওয়েট মানে একলো যেসব ডায়েট ওয়েট বাড়াতে পারে সেসব ডায়েট অ্যাভয়েড করা। এমনি তো ডায়াবেটিস রোগীদেরকে আমরা ওয়েট নিউট্রাল মানে ডায়েট দিতে বলি যাদের ওবেস থাকে, আর যাদের ওজন কম থাকে। টাইপ 1 এর ক্ষেত্রে উল্টা আমরা ওয়েট গেইন করার জন্য বলি। আর কিন্তু যেখানে টাইপ 2 এর ক্ষেত্রে ওয়েট রিডিউসিং যেসব ডায়েট আছে সেগুলো আমরা প্রেসক্রাইব করি।
আর সেখানে যেটি বলছিলেন জীবনযাত্রা পরিবর্তনে, তাহলে তাকে এখানে আবারও বলবো আমরা তাকে সুষম খাদ্য খাওয়া, তারপরে ফ্যাটি ফুড অ্যাভয়েড করা, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, তারপরে যে লাইফস্টাইল মোটিভেশনের ভিতরে রেগুলার এক্সারসাইজ করা, প্র্যাকটিসিং ইয়োগা, তার জন্য অ্যাংজাইটি বা স্ট্রেসফুল লাইফটাকে তাকে মানে অ্যাভয়েড করতে হবে। তার কারণ অ্যাংজাইটি স্ট্রেস কিন্তু ডায়াবেটিসটাকে আনকন্ট্রোল করে দেয়। কারণ আমরা জানি মানে স্ট্রেসফুল কন্ডিশনে কাউন্টার রেগুলেটরি যে হরমোনগুলি আছে, যে স্টেরয়েড রিলিজ হয়, সেগুলি ডায়াবেটিসটা আনকন্ট্রোল করে দেয়, প্লাস পাশাপাশি কিন্তু শরীরের আরো অনেক ক্ষতি সাধন করে। তো সেক্ষেত্রে তাকে প্র্যাকটিসিং ইয়োগা অথবা প্রেয়ার, যার যা ধর্মীয় বিশ্বাস, তাকে ধর্মীয় অনুশাসন মেনে চলা, তাকে সেক্ষেত্রে মানে মোট কথা তাকে মেন্টালি মানে ফ্রেশ থাকা। দেখো মেন্টাল হেলথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তাকে যে বললাম আমরা যে এই যে স্মোকিং অ্যাভয়েড করা, স্মোকিং ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটাকে প্রোগ্রেশনটাকে খুবই ত্বরান্বিত করে, অ্যালকোহল অ্যাভয়েড করা, তারপরে লবণের কথা বলেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই লাইফস্টাইলে কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন, এর কারণ তাকে রেগুলার নিজে নিজে তার ডায়াবেটিসটাকে চেক করা, সে মানে রেগুলার তার মানে মানে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান আছে তার কাছে যাওয়া, কারণ এখানে অবহেলা করা যাবে না। কারণ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গেলে তাকে ফ্রিকোয়েন্ট ফলো আপ এবং মানে মনিটরিং এর মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু সে দ্রুত খারাপের দিকে যেতে হবে। তাকে অপথলমোলজিস্টের কাছে কনসার্ন করে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি আর্লি স্টেজ থাকে, সেক্ষেত্রে যদি আমরা মানে লেজার ফটোকোয়াগুলেশন বলি, চোখের ভিতরে এক ধরনের লেজার করে দিয়ে দিলে, যে বার্ন করে দিলে, যে রেটিনোপ্যাথিটাকে প্রগ্রেশনটাকে আমরা হল্ট করতে পারি, নাহলে আদারওয়াইজ সে ব্লাইন্ড হয়ে যেতে পারে। এবং আমরা কিছু অ্যান্টিফাইব্রোটিক ইনজেকশন চোখের ভিতরে দেওয়া হয়, অ্যাভাস্টিন বা এই ধরনের বিভিন্ন ড্রাগ আছে যেগুলি চোখের ভিতরে যে পলিফারেটিভ রেটিনোপ্যাথি হয় সেই পলিফারেশনটাকে বন্ধ করে, না হলে চোখের ভিতরে রক্তক্ষরণ হয়ে যে ব্লাইন্ড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি বলবো যে এখানে লাইফস্টাইলের মানে মডিফিকেশনে খুবই গুরুত্বপূর্ণ। এখানে ডিসিপ্লিন লাইফ লিড করা, তারপরে ব্যালেন্স ডায়েট খাওয়া, প্লাস যেসব ডায়েট তার জন্য মানে অ্যাকর্ডিং টু দ্য কনসালটেশন অফ দ্য ফিজিশিয়ান অথবা অ্যাডভাইস অফ হিজ অর হার ফিজিশিয়ান, তাকে যে অ্যাডভাইস সেই অনুযায়ী তাকে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু আলটিমেটলি সে খারাপের দিকে যেতে থাকবে। স্যার অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আবারও আশা করবো আরো একটি সায়েন্টিফিক সেশনে আরো অনেক কিছু কিডনি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারবো, এবং স্পেসিফিক্যালি আসলে ক্রনিক কিডনি ডিজিজ যেসব রোগীদের থাকে তাদের ক্ষেত্রে আসলে ডায়াবেটিস কতটুকু মানে ক্ষতিকারক হতে পারে সেটা নিয়ে আমরা আলাদাভাবে আরো একটি সেশন ইনশাআল্লাহ এক সময় আয়োজন করবো। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। স্যার সুস্থ থাকুন এবং অবশ্যই স্যার ভালো থাকুন। স্যার ধন্যবাদ রাষ্ট্রপিকা, এবং ধন্যবাদ আপনাকেও, আপনি এতক্ষণ ধরে অ্যাঙ্করিং করেছেন খুব সুন্দরভাবে। তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখুন, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে আপনার কিডনি ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, হেলথ কেয়ার নিবেদিত সুখে অসুখে আপনার পাশে পাওয়ার্ড বাই ডায়াবেটিস ইন্টার অনুষ্ঠানটি আমাদের আজকে আলোচনার বিষয় ছিল ডায়াবেটিক জনিত কিডনি রোগের সমস্যা, প্রতিকার ও চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আজকে কথা বলবার জন্য ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফজলে আলী খান স্যার, যিনি বিভাগীয় প্রধান হিসেবে নেফ্রোলজি ডিপার্টমেন্টে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও হসপিটালে কর্মরত আছেন। আশা করি দর্শক আপনারা অনেক উপকৃত হয়েছেন তার কাছ থেকে অনেক অভিজ্ঞতার কথা শুনে। আবারও দেখা হবে আগামী কোনো পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.